সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি সেটা বেসিক্যালি যারা প্রথম বছর রিটার্ন দিবেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে দুটা টপিকস লেখা আছে, ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল, এটা হলো একটা ইউটিউব চ্যানেল, ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস, এটা হলো একটা ফেসবুক পেজ। যারা ভ্যাট, ট্যাক্স, কাস্টমস, ব্যাংক রিলেটেড ইনফরমেশান পেতে চান তারা অবশ্যই ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আপনি প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস, এই পেজে আপনি এই পেজটাকে ফলো করার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেতে পারেন, কারণ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস এই পেজে প্রতিনিয়ত ভ্যাট ট্যাক্স রিলেটেড বিভিন্ন ধরনের কোশ্চেন এবং উত্তর দেওয়া হয়ে থাকে। যারা ভ্যাট কনসালটেন্ট এক্সাম দিবেন অথবা যারা আইটিপি পরীক্ষা দিবেন, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার পরীক্ষার প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা এই পেজটাকে ফলো করলে অনেক উপকৃত হবেন আশা করছি। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না, আমরা চলে যাবো আমাদের মূল টপিক্সে। তাহলে আমাদের আজকের টপিকস হলো যারা প্রথম বছর রিটার্ন দেবেন তাদের জন্য যেসব বিষয় মাথা রাখা উচিত, অর্থাৎ মনে রাখা উচিত যেসব বিষয় কনসিডার করে আপনার রিটার্ন দাখিল করবেন। অনেকেই অনেক বিষয়গুলো মনে রাখেন যে আমরা প্রথম বছর রিটার্ন দাখিল করব, ব্যাপার না। অনেকে জিরো ট্যাক্স রিটার্ন মানে মনে করেন যে জিরো, শুধু সবগুলোই জিরো। এইভাবে কিন্তু গত বছর অনেকে রিটার্ন দাখিল করেছেন। জিরো ট্যাক্স রিটার্ন মানে সেই ইনকামও জিরো দেখাইছে, এক্সপেন্সও জিরো দেখাইছে। মনে রাখবেন, প্রথম বছরের রিটার্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই রিটার্নে এমন কোনো কিছুই যেন না হয় যেটা আপনাকে সারা বছর মানে সারা জীবন যতদিন আপনি রিটার্ন দেবেন ততদিন আপনাকে এই ইয়াটুকু সাফারার হতে হবে, এই বিষয়টুকু আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু এমন কোনো ভুল ইনফরমেশান দিবেন না অথবা এমন কোনো ইনফরমেশান হাইড করবেন না যেটার কারণে আপনাকে সারা জীবন পোহাতে হবে, অর্থাৎ ওর বোঝাটা। কারণ এমন অনেকের কিন্তু এই প্রবলেমগুলো হয়েছে। একটা বিষয় শেয়ার করব, কিছুদিন আগে সাভার থেকে একজন ফোন দিয়েছিলেন, উনি অনলাইনে গত বছর ইনকাম ট্যাক্সের রিটার্ন দিয়েছেন। তো কোনো একটা কম্পিউটারের দোকান থেকে একজনকে বলছে যে আপনি ইনকাম ট্যাক্সের রিটার্ন দাখিল করতে পারেন, তা জি পারি। তো উনি ওনার হেল্প নিয়ে রিটার্ন দাখিল করতে গিয়ে কি হয়েছে, উনি ইনকাম ট্যাক্সের যে রিটার্নের যে মূল বিষয় সেটা হলো যে আপনাকে কিন্তু অ্যাসেটস, যেমন অ্যাকাউন্টিংয়ের একটা কথা আছে যে অ্যাসেটস ইজিক্যাল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, অর্থাৎ সম্পত্তি ইজিক্যাল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। অনুরূপভাবে ইনকাম ট্যাক্সের রিটার্নেও কিন্তু একটা ডিফারেন্সের একটা কলাম আছে, সেই ডিফারেন্সে সেটা পুরাতন হোক আর নতুন হোক, অর্থাৎ সোর্সেস অফ ফান্ড এবং আপনার যে টোটাল অ্যাসেট সেইটার আপনার ডিফারেন্সটুকু শেষে ওই ডিফারেন্সটুকু কিন্তু জিরো হতে হবে। ডিফারেন্সটুকু কিন্তু জিরো না হলে আপনি বুঝতে হবে আপনার ইনকাম ট্যাক্সের রিটার্নে কিন্তু ভুল হয়েছে। অর্থাৎ আপনার কি হবে, আপনার সোর্সেস অফ ফান্ডে যা আসবে সেটার যোগফল এবং উপরের থেকে যে আপনার যে নিট ওয়েল প্লাস হলো ফ্যামিলি এক্সপেন্স, পারিবারিক যে খরচ, সেই দুইটা যোগফল করলে যে যতটুকু ব্যালেন্স হবে সেখান থেকে আপনি সোর্সেস অফ ফান্ড ডিফারেন্স করলে কিন্তু ব্যালেন্সটুকু জিরো হবে। কিন্তু ওনার জিরো হয় নাই, অনলাইনে ভুল রিটার্ন দাখিল করছেন, পরে উনি আমাকে জানালেন ব্যাপারটা। তো অনলাইনে যারা রিটার্ন দাখিল করবেন তাদের জন্য তো অবশ্যই এটা একটা পজিটিভ দিক, কিন্তু একটা বিষয় হলো যে ভুল রিটার্ন দাখিল করা যাবে না। ভুল রিটার্ন দাখিল করলে সেটার অ্যামেন্ডমেন্ট করার সুযোগ গত বছরে ছিল না, আশা করতেছি এই বছরে হয়তো থাকতেও পারে। তবে সব কিছু মাথায় রেখেই রিটার্ন দাখিল করতে হবে। যাই হোক, আমরা মূল বিষয়টাতে আমরা চলে যাব যে প্রথম বছর কি কি বিষয়গুলো আপনার মাথায় রাখা উচিত, সেই বিষয়গুলো টিপস আকারে আপনাদেরকে বলবো। তাহলে চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। দেখেন, আমি বলেছি আপনার যেসব সম্পদ বা সম্পত্তি আছে তা রিটার্নে দেখাচ্ছেন তো না কোনো কিছু গোপন করছেন। এই যে যা সম্পত্তি বা সম্পদ আছে সেটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হোক অথবা কিনে থাকেন অথবা হেবাডিডের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন সমস্ত সম্পত্তি কিন্তু দেখাতে হবে এবং কোনো কিছু গোপন করবেন না। গোপন করলে এই সম্পত্তি, যেমন 2 নম্বরে বলা আছে কোনো সম্পদ বা সম্পত্তি গোপন করলে পরে দেখাতে হলে কিন্তু ট্যাক্স দিতে হবে। এই বিষয়টুকু কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ট্যাক্স না দিয়ে কিন্তু দেখাতে পারবেন না। 3 নম্বরে বলা হয়েছে যে নন এগ্রিকালচারাল প্রপার্টি, যেমন অনেকে নন এগ্রিকালচার প্রপার্টি বলতে কী বোঝে, যেমন হতে পারে ফ্ল্যাট, হতে পারে বিল্ডিং, হতে পারে এই ধরনের সম্পত্তিগুলো অ্যাট কস্ট উইথ লিগ্যাল এক্সপেন্সেস। আপনার ডেসক্রিপশনটা, আপনার হয়তো একটা ফ্ল্যাট কিনেছেন উত্তরাতে, তবে একটা ফ্ল্যাট কিনেছেন ধানমন্ডিতে, তাহলে ওখানে কেনার সাথে যে রেজিস্ট্রেশন কস্ট সবগুলোই কিন্তু ওখানে উল্লেখ করবেন। তবে লিখতে হবে কোথায়, কত স্কোয়ার ফিট
ফ্ল্যাট বা বিল্ডিং কিনেছেন বা জমি সহ যে আপনি জায়গা কিনছেন সেটা আপনি উল্লেখ করবেন যে এত স্কোয়ার ফিট ফ্ল্যাট কোথায় হচ্ছে মহাখালীতে বা উত্তরাতে এবং টোটাল কস্ট উইথ রেজিস্ট্রেশন বা টোটাল কস্ট উইথ রেজিস্ট্রেশন উল্লেখ করবেন। এজন্যও কিন্তু দেখেন নিচে বলা আছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে ভ্যালু উল্লেখ না করলেও চলবে। এমন হতে পারে বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে আপনি একটা ফ্ল্যাট পেয়েছেন অথবা ল্যান্ড পেয়েছেন অথবা বিল্ডিং পেয়েছেন, তাহলে ভ্যালু উল্লেখ না করলেও চলবে। কিন্তু নিজে কিনলে কিন্তু ভ্যালু উল্লেখ করতে হবে। ডকুমেন্টস হিসেবে নামজারি বা ক্রয় দলিল থাকতে হবে, অর্থাৎ কিনলে যে ডকুমেন্টসগুলো থাকতে হয় সেই বিষয়গুলো। তবে আরেকটা বিষয়, উত্তরাধিকার সূত্রে যদি এমন হয়ে থাকে যে অনেক ভাই বোন আছে, সেখানে কিন্তু বন্টননামা থাকতে হবে। বন্টননামা থাকার পরেই কিন্তু আপনি কি করবেন, সেটা আপনারা নিজেদের নামে নামজারি করে নেবেন, ঠিক কিনা? সেই ডকুমেন্টসগুলো কিন্তু রাখতে হবে। এবং নিজে কিনলে নিজের একটা পারচেজ ডিড থাকবে, নামজারি থাকবে, এরকম যত দলিলগুলো আপনার ডকুমেন্টস হিসেবে কেনার সময় যে বিষয়গুলো থাকে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার রাখতে হবে এবং রিটার্ন সাবমিটের সময় দাখিল করতে হবে। এগ্রিকালচার প্রপার্টির ক্ষেত্রেও তাই। এখানে বলা হয়েছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে ভ্যালু উল্লেখ না করলেও চলবে। যদি নিজে কিনে থাকেন তাহলে অবশ্যই ভ্যালু উল্লেখ করতে হবে। তবে নামজারি বা খতিয়ান বা যে ক্রয় দলিল এরকম ধরনের পার্সেস সংক্রান্ত, যদিও আমাদের জমি জমা ক্রয়ের ক্ষেত্রে কী কী দলিলপত্র বা কী কী কমপ্লেন্সগুলো করতে হবে সেটার আমাদের আলাদা একটা ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব যে ক্রয় করার সময় কী কী বিষয়। তবে আমার একটা অলরেডি ইউটিউব ভিডিও রয়েছে, সেটা হলো ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং এগুলো দেখানোর ক্ষেত্রে কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে বা কী কী বিষয়গুলো বিবেচনা করতে হবে বা ইনকাম ট্যাক্সের রিটার্নে কীভাবে দেখাবেন, ওই ভিডিওগুলো ওখান থেকে দেখলে আশা করতেছি আপনারা উপকৃত হবেন। এরপরে থাকতে পারে আপনাদের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ কী। শেয়ারে ব্যবসা করতেছেন, যে মনে করতেছেন যে শেয়ারের ব্যবসায় আমি তো অনেক টাকা বিজনেস করতেছি, শেয়ার বা ডিবেঞ্চারের মাধ্যমে এই টাকা দেখানো যাবে না, সরকারকে দেখালে মনে হয় ট্যাক্স দিতে হবে। মাইন্ড ইট, আজকে দেখাবেন না কিন্তু কোনো এক সময়, কারণ এখন কিন্তু অটোমেশন চলছে। আপনি যেখানে যা করেন না কেন সেখানে কিন্তু এনআইডি থাকতেছে, টিন সার্টিফিকেট দিতে হচ্ছে এবং ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন 38টি সেবার ক্ষেত্রে আপনার রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে। রিটার্ন দাখিলের প্রমাণক ছাড়া এই 38টি সেবা পাবেন না। তাহলে কিন্তু আলটিমেটলি এই যে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে পুরোটাই চলে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক, জাতীয় সঞ্চয় পরিদপ্তর, এনবিআর, ভ্যাট অফিস, এরকম পুরো বিষয়গুলোর মধ্যে কিন্তু অটোমেশন হয়ে যাচ্ছে। আপনি কিন্তু তথ্যটা হাইড করতে পারবেন না, এই বিষয়টুকু কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। শেয়ার সার্টিফিকেট, ইউনিট সার্টিফিকেট, বন্ড, অনেকে কিন্তু সঞ্চয়পত্র কিনেছেন যেটা আপনার অনলাইনে ইটিন সার্টিফিকেট বা অটোমেশন হওয়ার আগে, তো ওই পুরনো সঞ্চয়পত্র ভেঙে যখন নতুন সঞ্চয়পত্র কিনতেছেন তখন কিন্তু এনআইডি দিতে হচ্ছে, টিন সার্টিফিকেট, এবং এখন বলা হয়েছে 5 লক্ষ টাকার অধিক ক্রয়ের ক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে। তো তাহলে এই যে অটোমেশনের কারণে আপনি কিন্তু কোনো ইনফরমেশন হাইড করতে পারবেন, এবং এটা যদি পরবর্তীতে প্রমাণিত হয় যে হাইড করতেছেন তখন কিন্তু আপনাকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। এরপরে বলা হয়েছে যদি আপনার কোনো প্রাইজ বন্ড থাকে, সেভিংস সার্টিফিকেট, এফডিআর যদি থাকে, লোন গিভেন টু আদার্স, কোনো ভাই কোনো বোনকে আপনি লোন দিয়েছেন, তবে মাথায় রাখবেন যে যাকে লোন দিয়েছেন তাদের টিন সার্টিফিকেট আছে কিনা, টিন নাম্বার আছে কিনা সেটা কিন্তু রেফার করতে হবে। আদার ইনভেস্টমেন্ট, যারা চাকরিজীবী তাদের কিন্তু পিএফ ইনভেস্টমেন্ট থাকে, তো পিএফের ইনভেস্টমেন্টগুলো আছে কিনা সেটা আপনি দেখবেন। এবং আরেকটা বিষয় যেমন এখানে বলা হয়েছে মোটর ভেহিক্যাল, যদি আপনার গাড়ি থাকে কোন ধরনের মোটর ভেহিক্যাল, মোটর সাইকেল থেকে শুরু করে যেটাই হোক না কেন সেটা আপনি উল্লেখ করবেন। তবে এই মোটর ভেহিক্যালের জন্য কিন্তু আপনাকে একটা ট্যাক্স দিতে হয়, অ্যাডভান্স ট্যাক্স যেটা দিতে হয়, এই অ্যাডভান্স ট্যাক্স কিন্তু আপনার ফাইনাল ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা এ বিষয়ে আমার আরও একটা ভিডিও রয়েছে, সেটা ওখান থেকে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন যে মোটর ভেহিক্যালের জন্য যে অ্যাডভান্স ট্যাক্স দিচ্ছেন বছরে, সেটা আপনার যে ইনকাম, ফাইনাল যে ইনকাম হবে সেই ইনকামের উপরে যে ট্যাক্স হবে তার সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তবে ওখানে ডিটেলস বলা রয়েছে। যদি আপনার গাড়ি থাকে, এমন একটা রিয়েলি একটা পিকচার বলি যে একজন ব্যক্তি এক সার্কেলে উনি টিন সার্টিফিকেট করেছেন, কিন্তু উনি ওই সার্কেলে রিটার্নটা জমা না দিয়ে ইচ্ছা মতো অন্য সার্কেলে জমা দিয়েছেন, তো ওইখানে কিন্তু আপনার রিটার্ন জমা দিয়েছেন, কিন্তু এই সার্কেলে বলা হচ্ছে যে টিন সার্টিফিকেট ইউজ করে উনি গাড়ি কিনছেন। এই সার্কেল থেকে যখন নোটিফিকেশন দেওয়া হলো, তাকে নোটিশ দেওয়া হলো যে আপনার নামে একটা গাড়ি রয়েছে, আপনি রিটার্ন দাখিল করতেছেন না কেন, তখন কিন্তু উনি বলতেছেন যে না আমি রিটার্ন দাখিল করি, আমার রিটার্ন দাখিলের অ্যাকনোলেজমেন্ট আছে, সার্টিফিকেট আছে, উনি সব দেখাচ্ছেন। এই যে ব্যাপারগুলো, আবার অনেকে মনে করেন গাড়ি কিনছেন, গাড়ির রেজিস্ট্রেশনের সময় অন্যের টিন সার্টিফিকেট ব্যবহার করতেছেন, যার টিন সার্টিফিকেট ব্যবহার করছেন সে তার বিপদটা কিন্তু তার। অতএব আপনার যেটা আছে, যেটা লিগ্যালি আছে, সেটা অবশ্যই আপনি ফার্স্ট রিটার্নেই দেখাই দেবেন, কোনো কিছু হাইড করবেন না। এরপরে বলা হয়েছে জুয়েলারির মাধ্যমে গোল্ড, ডায়মন্ড, জেমস, আদার্স। এই যে গোল্ড, ডায়মন্ড, জেমস, আদার্স এই বিষয়গুলো কিন্তু অনেকে ম্যারেজ গিফটে পেয়ে থাকেন, অনেকে বার্থডে গিফটে পেয়ে থাকেন, বিভিন্নভাবে পেয়ে থাকেন। তো এই গোল্ডটা যদি আপনি নিজে কিনে থাকেন
কত ভরি গোল্ড কিনলেন সেইটা কিন্তু আপনি উল্লেখ করবেন, বা কত তলা গোল্ড কিনলেন। এজন্য বলা হয়েছে নিজে কিনলে মূল্য উল্লেখ করতে হবে, কিন্তু উপহার পেলে মূল্য উল্লেখ করতে হবে না, কারণ আপনি তো জানেন না যে হয়তো বিয়ের সময় যেমন আপনার দক্ষিণ অঞ্চলের দিকে যে বিয়ে শাদির সময় 30 ভরি 40 ভরি করে কিন্তু গোল্ড কিন্তু পাওয়া যায়, কিন্তু উত্তরবঙ্গের এদিকের মানুষগুলোর ক্ষেত্রে গোল্ড ডায়মন্ড এগুলোর প্রতি অনেকটা ঝোঁক কম, তো সেইখানে কিন্তু গিফটটাও অনেক কম পেয়ে থাকে। তো এই দিকের মানুষের মানে আপনার 10 ভরি 20 ভরি 30 ভরি গোল্ড থাকে, তো এই বেনিফিটটা অনেকে নিয়ে থাকেন। তবে আপনার যা আছে সেটা দেখাবেন, তবে অনেকে একটু প্ল্যানিং করার জন্য, ট্যাক্স ফিউচারে ট্যাক্সটাকে কমানোর জন্য বা তার সোর্সেস অফ ফান্ডটাকে বাড়ানোর জন্য অনেকে 10 ভরি থাকলে 20 ভরি দিয়ে দেন বা 30 ভরি দিয়ে দেন, এটা রিয়েল প্র্যাকটিস হয়। যাই হোক, এটা বলবো না, লিগালি দিতে বলবো, তারপরে বাকিটা ওইটা ইয়ার মধ্যে থাকবে, আপনার প্ল্যানিংয়ের মধ্যে থাকবে। যদি কখনো কোনো রকম কোনো পরামর্শের দরকার হয় তাহলে একটু নক দিন, তাহলে বলে দেবো। যাই হোক, লিগালি যা থাকবে সেটাই আপনি দেখাবেন, তবে নিজে কিনলে মূল্য উল্লেখ করবেন, এবং উপহার পেলে আপনি মূল্য উল্লেখ করতে পারবেন না, কারণ মূল্য আপনার জানা নেই। আদার সিগনিফিকেন্ট অ্যাসেট যদি থাকে সেটা আপনি উল্লেখ করবেন। এবং বলা হয়েছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, আপনার ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এখানে ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ অ্যাট ফান্ডের মধ্যে কী কী বিষয়গুলো থাকবে দেখেন। নোটস অ্যান্ড কারেন্সিস, নোটস অ্যান্ড কারেন্সিস মানে ক্যাশ ইন হ্যান্ড, আপনার কাছে নগদ কত টাকা আছে, সেটা নগদ টাকাও হতে পারে, পয়সাও হতে পারে। তারপরে বলা হয়েছে ব্যাঙ্ক কার্ড অ্যান্ড আদার ইলেকট্রনিক, আপনার ব্যাঙ্কে ডিপোজিট থাকতে পারে, আপনার একটা ডেবিট কার্ড থাকতে পারে, একটা ক্রেডিট কার্ড থাকতে পারে, এরকম অনেক বিষয়গুলো থাকবে, যেখানে মূল্য থাকবে সেটা আপনি উল্লেখ করবেন। সরকার যদিও ব্যাংক বা ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এটার বিষয়ে এখন এত বেশি হয় নাই, তবে কিন্তু এটাকে বলা হয়েছে এটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের মধ্যে বিকাশের সাথে যদি লেনদেন করেন অথবা রকেটের সাথে যদি লেনদেন করেন, এরকম অনেকগুলো কিন্তু বিষয় আছে, নগদের সাথে, সেটাও কিন্তু আপনার ব্যাংকিং ট্রানজ্যাকশন হিসেবে কিন্তু ধরবে। এটা অলরেডি এনবিআর কর্তৃক যে ফিনান্স অ্যাক্ট সেখানে কিন্তু পরিবর্তনে আসছে। অতএব বি সিরিয়াস অ্যান্ড বি সিনসিয়ার, কারণ মনে করবেন না যে কার্ড বা বিকাশের মাধ্যমে লেনদেন করতেছেন এটা সরকার জানতে পারবে না, এটা বলা কিন্তু ভুল। কারণ আপনি যখন বিকাশ করছেন তখন কিন্তু আপনি এনআইডি দিয়ে বিকাশ করছেন, অথবা রকেট যখন করছেন তখন এনআইডি দিচ্ছেন, এনআইডি দিয়ে সার্চ দিলে অটোমেটিক সমস্ত তথ্য বেরিয়ে আসবে। যাই হোক, প্রভিডেন্ট ফান্ড এবং আদার ফান্ড, যদি প্রভিডেন্ট ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট থাকে তাহলে ওইটাও অবশ্যই দেখাই দিবেন। আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্সেস, আদার ডিপোজিট বলতে অন্য কোথাও কোনো ডিপোজিট থাকলে, যেমন বিকাশে যদি ডিপোজিট করা থাকে সেখান থেকে কিন্তু ইন্টারেস্টও পান, নগদে কিন্তু ডিপোজিট বা আপনার নগদে অ্যাকাউন্ট থাকলে সেটারও কিন্তু ব্যালেন্স বা ইন্টারেস্ট পেয়ে থাকেন, বা কাউকে অ্যাডভান্স দিয়ে রাখলে, এই বিষয়গুলো কিন্তু ক্যাশ আউটসাইড বা ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। এরপরে যাই লাইবিলিটিস আউটসাইড বিজনেস, যারা প্রথম রিটার্ন দেন অনেকের লাইবিলিটি থাকে না। তারপরে বলবো, যদি ব্যাংকের কাছ থেকে কোনো লোন নিয়ে থাকেন, যদি মনে করেন যে লোন নিছি এটা গোপন করবে, এটা গোপন করতে কিন্তু পারবেন না, এটা ব্যাংক সার্চ দিলে অটোমেটিক ইনফরমেশনগুলো বেড়ে আসবে। এজন্য বলবো লিগালি ইনফরমেশান হাইড না করে রিটার্নে দেখানোর চেষ্টা করেন, তাহলে এটা আপনার জন্য ফিউচারে বেনিফিট হবে, আপনি ফিউচারে বিপদে পড়বেন না। আর যদি বিষয়গুলো আপনি যদি অনেক বিষয়ে জানেন হন, অভিজ্ঞ ব্যক্তি হন, সেটা ডিপেন্ডস অন ইউ, আপনি আসলে কী করবেন, দেখাবেন কি দেখাবেন না, কিন্তু আমি বলবো লিগালি দেখাইতে। আনসিকিউর্ড লোন মানে হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, মানে আনসিকিউর্ড কোনো বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের কাছ থেকে লোন নিয়েছেন, তো এটা যদি আপনার বলা হয়েছে যে আনসিকিউর্ড লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে কত টিন সার্টিফিকেট মেনশন করতে, তবে যে কোনো আনরেজিস্টার্ড পার্সন যাদের টিন নেই তার কাছ থেকেও লোন নেওয়া যাবে 5 লাখ টাকা পর্যন্ত। 5 লাখ টাকার বেশি লোন নিতে হলে আপনাকে ব্যাংকিং চ্যানেলে নিতে হবে, এবং সেটার ক্ষেত্রে আপনাকে টিনও কিন্তু মেনশন করতে হবে, যদি থাকে তাহলে আপনি মেনশন করবেন। আদার লোন অ্যান্ড ওভারড্রাফট যদি থাকে সেটা দেখাই দেবেন। এবং বলা হয়েছে এক্সপেন্স রিলেটিং টু ফ্যামিলি, আপনার ফ্যামিলি এক্সপেন্স। এবং এখানে আরেকটা হিস্ট্রি বলি, একটা লোক 2 দিন আগে আমাকে জানালো যে ওনার একটা রিটার্নও দেখালো, দেখে বলতেছিলেন যে আমার তো ইনকাম তো আমি শুধু হাউস রেন্টের ইনকাম, তো হাউস রেন্ট ইনকাম কত, তো আমার বছরের ইনকাম হলো মাত্র 75,000 টাকা। তো আপনার ফ্যামিলি এক্সপেন্স কত, তো ফ্যামিলি এক্সপেন্স 1.5-2 লাখ টাকা। তাহলে বাকি টাকা কোথায় থেকে পাচ্ছেন? উনি কিন্তু আর উত্তর দিতে পারেন নাই। এটা কি হয় যে আপনি 75,000 টাকা ইনকাম করতেছেন, অথবা 75,000 টাকা থেকে 40,000 টাকা বাৎসরিক খরচ করতেছেন, হ্যাঁ বাৎসরিক খরচ, বাট আপনি ডিপেন্ড করতেছেন আপনার বাবা মার উপরে, সেটা তো বলতে হবে, না বললে কিন্তু বোঝা যাবে না। এই জন্য এই এক্সপেন্স রিলেটিং টু ফ্যামিলি কী ধরনের থাকতে পারে, ফুড, ক্লোথিং, আদার এসেনশিয়াল, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন আপনার ফুড থাকবে, ক্লোথিং থাকবে, আদার এসেনশিয়াল সেটা উল্লেখ করবেন। আপনি যদি বাসা ভাড়া নিয়ে থাকেন ঢাকায়, তাহলে বাসা ভাড়া কত মাসে সেটা বলবেন। এবং যদি আপনার কোনো প্রাইভেট কার থাকে, ওই যে ওইখানে বললাম যদি প্রাইভেট কার থাকে তাহলে একটা ড্রাইভার থাকবে, ফুয়েল থাকবে, স্যালারি থাকবে, মেনটেন্যান্স থাকবে, সেটা এখানে থাকবে। আর যদি গাড়ি না থাকে তাহলে তো আপনার ধরে নিতে পারেন যে আপনার মাসে খরচ 2,000 টাকা করে, 12 দোকানে 24,000 টাকা হতেই পারে। ইলেকট্রিসিটি বিল যদি যা আসবে সেটার জন্য ডকুমেন্টস থাকবে, গ্যাস বিল, আপনার ওয়াটার, সিওয়ারেজ, গার্বেজ যেগুলো থাকবে, এটা যতটুকু
যতটুকু ততটুকু উল্লেখ করবেন। ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল, যেমন আপনার ইন্টারনেট বিলের একটা কাগজ থাকবে টিভি চ্যানেলের জন্য বা হোম সাপোর্টের জন্য যদি কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করান তাকে যদি আপনার খরচ থাকে সেটা দেখাই দিবেন। চিলড্রেন এডুকেশন এক্সপেন্স, যদি আপনার ছেলে মেয়ে থাকে, ম্যারিড হলে থাকে অবশ্যই ছেলে মেয়ে থাকবে, স্কুলগামী যদি ছেলে মেয়ে থাকে তাহলে খরচ হবে, আর যদি স্কুলগামী ছেলে মেয়ে না থাকে খরচ হবে না। ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্টস অ্যান্ড গিফটস, যদি ঈদ উপলক্ষে যদি কোনো টাকা খরচ করে থাকেন, পার্টিতে যান, ইভেন্ট করেন, বার্থডে পালন করেন, ম্যারেজ ডে পালন করেন, এরকম যদি কোনো খরচ হয়ে থাকে সেটা এখানে দিয়ে দেবেন। ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ ট্যুর, যদি দেশে বা বিদেশের মধ্যে বিভিন্ন জায়গায়, দেশের মধ্যে যেমন অনেকে সিলেটে ঘুরতে যান, অনেকে খাগড়াছড়িতে যান, এরকম অনেক জায়গায় কিন্তু ঘুরতে যান, সেটার যদি খরচ হয়ে থাকে এখানে দিবেন। দেশের বাইরে যদি যেমন ইন্ডিয়াতে মার্কেট করতে যেতে পারেন বা দেশের বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সেই খরচ যদি এখানে থাকে আপনি দিয়ে দেবেন। এনি আদার এক্সপেন্সও যদি থাকে সেটা এখানে দিতে পারেন। এছাড়া পেমেন্ট অফ সোর্সেস অফ ট্যাক্স, আপনার যদি ইনকাম থাকে তাহলে সোর্সে একটা ট্যাক্স কাটবে, সেটা এখানে দিয়ে দেবেন। আদারওয়াইজ যদি আপনি নিজে পেমেন্ট করেন, যেমন ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে পারেন 64-এর আন্ডারে, আপনার যদি সারচার্জ হয় সারচার্জও পেমেন্ট করতে পারেন, সেটা এখানে থাকবে। এই টোটাল এক্সপেন্সগুলোর মধ্যে আপনার আসবে কি এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইল। এখন আমি সামারি আকারে শর্ট আকারে বলবো, অ্যাজ এ হোল যতটুকু যা বলেছি সেটা যদি আমি অ্যাট এ গ্লান্স খুব সংক্ষিপ্ত আকারে বলি যে আপনি সংক্ষিপ্ত আকারে কীভাবে তৈরি করবেন সে বিষয়টুকু দেখেন। আমি বলেছি আপনার যেসব সম্পত্তি আছে তার মূল্য জানা থাকলে একটা লিস্ট করে ফেলেন, অর্থাৎ আপনি প্রথম রিটার্ন দেবেন আপনার কি কি আছে সেটা একটা করে ফেলেন, সম্পত্তির লিস্ট করেন এবং পাশে মূল্য। যেমন আপনার ল্যান্ড থাকতে পারে, ল্যান্ড হয়তো কিনছেন 10 লাখ টাকা, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ল্যান্ড 10 লাখ টাকা। একটা ফ্ল্যাট কিনেছেন 20 লাখ টাকা, উল্লেখ করেন। এফডিআর করা আছে আপনার ধরেন 3 লাখ টাকা, সঞ্চয়পত্র কিনেছেন 5 লাখ টাকা, ডিপিএস করেছেন 60,000 টাকার, তারপরে শেয়ার বিজনেস করেন সেখানে বিনিয়োগ করা আছে 5 লাখ টাকা। গোল্ড, ডায়মন্ড যদি কিনে থাকেন তাহলে মূল্য আছে ধরেন 2 লাখ টাকার আপনি গোল্ড কিনছেন। ব্যাংক ডিপোজিট মানে ব্যাংকে আপনার ব্যালেন্স আছে ধরেন 50,000 টাকা। এরকমভাবে টোটাল লিস্ট ডাউন করে ধরেন এরকম যদি আপনার থাকে একটা লিস্ট ডাউন করেন টোটাল অ্যাসেট কত আছে, যেমন এখানে বলা আছে টোটাল অ্যাসেট এক্সক্লুডিং ক্যাশ বাদে, মানে আপনার ক্যাশ ইন হ্যান্ড বাদে, কারণ আপনাকে একটা ক্যাশ ফ্লো তৈরি করতে হবে, তারপরে আসবে তাহলে টোটাল অ্যাসেটস এক্সক্লুডিং ক্যাশ। এখন এই যে ক্যাশ ইন হ্যান্ড সেটা কীভাবে বের করবেন, অনেকে বলেন যে ক্যাশ কত টাকা দেখাবো, আপনি লিগালি যা আছে তাই দেখাবেন, তবে এই সামারিটা আপনি করে নিতে পারেন। সেটা কি, ক্যাশ ইন হ্যান্ডের আপনি যখন শুরু করতেছেন ক্যাশ ইন হ্যান্ডের ওপেনিং ব্যালেন্স নাও থাকতে পারে। ওপেনিং ব্যালেন্স কখন হয়, যখন হয়তো গত বছরের যে ক্লোজিং ব্যালেন্স এই বছরের ওপেনিং, ধরেন আপনি নতুন, আপনার ওপেনিং ব্যালেন্স নেই। অল রিসিপ্ট, অল ক্যাশ ইনফ্লো মানে যে সোর্স থেকে আপনার ইনফ্লো হয়েছে, কেমন আপনি যত ইনকাম এ পর্যন্ত ফার্স্ট রিটার্ন যেহেতু সারা জীবনে যা ইনকাম করছেন সবগুলো আপনার রিসিপ্ট, ওকে ক্যাশ রিসিপ্ট। এরপরে ম্যারেজে বিয়ের সময় কিছু গিফট পাইছেন নগদ টাকা, বার্থডের সময় কিছু গিফট পাইছেন, বাবার কাছ থেকে কিছু রিসিভ করেছেন, সমস্ত রিসিপ্টগুলো যোগ করে নেন। এরপরে এখান থেকে সমস্ত পেমেন্ট কী কী ক্যাশ আউটফ্লো হয়েছে, ধরেন আপনার ফ্যামিলি এক্সপেন্স হয়েছে, এফডিআর করার সময় আপনার নগদ টাকা চলে গেছে, ডিপিএস করার সময় নগদ টাকা চলে গেছে, সেভিংস সার্টিফিকেট করার সময় কেনার সময় নগদ টাকা চলে গেছে, এরকম ফার্নিচার কিনেছেন, তারপরে ইলেকট্রনিক আইটেম কিনেছেন, এরকম অনেক বিষয়গুলো থাকে না। ইলেকট্রনিক আইটেম থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, যে বিষয়গুলো থাকুক না কেন সেটা আপনি এভাবে কিনছেন। তার মানে কি ক্যাশ রিসিপ্ট থেকে ক্যাশ পেমেন্টগুলো বাদ দিয়ে যেটা ক্যাশ থাকবে ক্লোজিং ক্যাশ সেই ক্যাশটাই আপনি এখানে বসাই দেন। এই যে এইখানে বসাই দেন, বসাই দিয়ে কী করেন টোটাল অ্যাসেট মিনস গ্রস ওয়েলথ। এই গ্রস ওয়েলথ থেকেও যে আপনি ব্যাংক লোন, আমি বললাম যদি আপনার ব্যাংক লোন বা লাইবিলিটিস থাকে তাহলে বাদ দিয়ে দেন। তাহলে বাদ দিয়ে দিলে আপনি কি পেয়ে যাবেন, আপনি যে এখানে পেয়ে যাবেন হলো নেট ওয়েলথ পেয়ে যাবেন। তাহলে দেখেন আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। এরপরে অনেকে কোশ্চেন করেন, আচ্ছা প্রথম বছর রিটার্ন দিচ্ছি তাহলে সোর্সেস অফ ফান্ড কীভাবে হবে, আমার তো 50 লাখ টাকার সম্পত্তি আছে, আমার তো 2 কোটি টাকার সম্পত্তি আছে, আমার 5 কোটি টাকার, এরকম অনেকে কিন্তু বলেন। তা আমি এটা কীভাবে মেলাবো, মাথায় রাখেন ইনকাম শোন ইন দ্য রিটার্ন মানে আপনি জুলাই টু জুনে যতটুকু ইনকাম করেছেন সেটার একটা যোগফল। 2 ট্যাক্স এক্সেমটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স, যদি আপনার এমন কোনো ইনকাম থাকে যেটাতে কোনো পুরোপুরি ট্যাক্স এক্সেমটেড সেই ইনকামটা এখানে দিয়ে দেন। এরপরে থাকতে পারে ট্যাক্স ফ্রি ইনকাম, যেটার উপর কোনো ট্যাক্স নাই সেটার একটা ট্যাক্স ফ্রি ইনকাম দিয়ে দেন। এছাড়া আদার রিসিপ্ট কী থাকতে পারে, আপনি যখন এই যে ল্যান্ড প্রপার্টি, ফ্ল্যাট, বিল্ডিং, ইলেকট্রনিক আইটেম এগুলো অনেক কিছু পাইছেন না অথবা কিনছেন, এমন হতে পারে যেমন গিফট, ম্যারেজ গিফটের সময় 2 লাখ টাকা পাইছেন, হতে পারে টিউশন ফি ইনকাম করছেন ধরেন এ পর্যন্ত 2-4 লাখ
বা 5 লাখ টাকা, অথবা প্রিভিয়াস ইয়ারে এই ধরেন 10 বছর যাবত হয়তো চাকরি করছেন, তখন 3 সার্টিফিকেট ছিল না, এই 10 বছরে যা সঞ্চয় করছেন, ধরেন ইনকাম করছেন 10 লাখ টাকা, খরচ করছেন 5 লাখ টাকা, বাকি 5 লাখ টাকা আপনি প্রিভিয়াস সেভিংস দিয়ে দেন, বাবার কাছ থেকে রিসিভ করছেন, এরকম যতগুলো সোর্সেস অফ ফান্ড আছে সবগুলো যোগ করেন, এইটাই হবে আপনার সোর্সেস অফ ফান্ড। এই সোর্সেস অফ ফান্ড এবং আপনার এই যে নিট ওয়েলথ, আমরা যেটা দেখালাম নিট ওয়েলথ, এই নিট ওয়েলথের সাথে ফ্যামিলি এক্সপেন্স যোগ হয়ে যা হবে সেইটা প্লাস হলো সোর্সেস অফ ফান্ড, এই দুইটার ডিফারেন্সটা 0 হতে হবে। অর্থাৎ এই সোর্সেস অফ ফান্ড যোগফল যা হবে সেইটা থেকে বা টোটাল নিট অ্যাসেট, এই যে আমাদের নিট অ্যাসেট বা নিট ওয়েলথের সাথে ফ্যামিলি এক্সপেন্স যোগ করার পরে যা হবে সেখান থেকে আপনি সোর্সেস অফ ফান্ড বাদ দিলেই আলটিমেটলি ব্যালেন্সটা যদি 0 হয় তাহলে বুঝতে হবে আপনার রিটার্ন ওকে, এভরিথিং ইজ ওকে, তাহলে আর কোনো প্রবলেম নেই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে যারা প্রথম বছর রিটার্ন দাখিল করবেন তাদের জন্য মোটামুটি একটা সামারি আকারে বলার, যে এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এত শর্ট টাইমে বলা যায় না, আর রিটার্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যে আপনি যতদিন বাঁচবেন, যতদিন ইনকাম করবেন তার সাথে সম্পৃক্ত। অতএব বি সিরিয়াস, বি সিনসিয়ার, এই রিটার্নটা খুব চমৎকারভাবে পূরণ করবেন। তবে পূরণের ক্ষেত্রে যদি আপনি না পূরণ করতে পারেন তাহলে অবশ্যই কোনো একজন এক্সপার্ট, ভ্যাট বা ট্যাক্স এক্সপার্টের আপনি হেল্প নেবেন। কারণ একটা কথা মনে রাখবেন যে আপনি যদি মানে কারো কাছ থেকে সাপোজ কোনো একটা জিনিস কিনছেন, সেখানে কনসিডারেশন বা প্রাইসটা যদি কম দেন সেখান থেকে কিন্তু সার্ভিসটা খারাপই পাবেন। তো এই যে আপনি মনে করতেছেন, আমি কিন্তু কনসালটেন্সির কথা বলছি না, আমি বলতেছি যে আপনি হয়তো ডক্টরের কাছে গেছেন, খারাপ ডাক্তারের কাছে, তো 50 টাকার ডাক্তারের কাছে গেলে কিন্তু 50 টাকার সার্ভিসই পাবেন, আর যার কাছে 200 টাকা ভিজিট দেবেন সেখানে কিন্তু একটু ভালো সার্ভিসই পাবেন। বিষয়টা কিন্তু এরকম, যেহেতু যে বিষয়ে আপনার কনসেপ্ট নাই, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই, তো যদি জ্ঞান না থাকে তাহলে অবশ্যই কারো না কারণে আপনাকে হেল্প নিতে হবে। অতএব এইটা কখনোই মনে করবেন না যে ও তো আমার কাছ থেকে 2000 টাকা চাচ্ছে আর ও তো আমার কাছ থেকে 10,000 টাকা চাচ্ছে, যে 10,000 টাকা চাচ্ছে তার কোয়ালিটি, তার সার্ভিস সেটা চিন্তা করবেন, আর যে 2000 টাকা চাচ্ছে সেটাও চিন্তা করবেন। তবে আমি বারবার বলবো, যারা কম্পিউটারের দোকানে বসে যারা ইনকাম ট্যাক্সের রিটার্ন অনলাইনে জমা দেয় তাদের কাছ থেকে কখনোই রিটার্ন করে নেবেন না, কারণ ওদের ইনকাম ট্যাক্স বিষয়ে কোনো কনসেপ্ট নেই, ইনকাম ট্যাক্সের কোনো প্ল্যানিং নেই, ওনারা জানে না আপনার কত টাকা ইনভেস্টমেন্ট, কত টাকা রিবেট পাওয়া যায় এবং কত টাকা ট্যাক্স দিতে হয়। আমি কিন্তু ট্যাক্স রিবেট তো আসেই, কিন্তু এখন তার ট্যাক্স রিবেট নেওয়ার আপনাদের সুযোগ নেই, কারণ হলো জুন শেষ হয়ে গেছে, কোনোভাবে আর সুযোগ নেই। আমি রিবেট নিয়ে এজন্য বলবো না, আমরা নর্মালি জানি ট্যাক্সেবল ইনকামের এই বছরের যে অ্যামেন্ডমেন্ট, সেই ট্যাক্সেবল ইনকামের 20% পর্যন্ত আপনি কি ইনভেস্টমেন্ট করতে পারবেন, অথবা 1 কোটি টাকা, অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, এর জন্য এই তিনটার মধ্যে যে লোয়ার হবে সেটার উপর 15% রিবেট পাবেন। সেটা অনেক বেশি, আমি রিবেটের জন্য আলাদা একটা ভিডিও আপনাদের সামনে মানে আপনাদের ইউটিউবে অলরেডি দেওয়া আছে, সেটা দেখে নেবেন। যাই হোক, সেদিকে যাব না, আমি শুধু বলবো কম্পিউটারের কোনো দোকান থেকে বা অনলাইনে কাজ করে এরকম কিছু ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং যারা কাজ করে এদের কোনো ব্যক্তির কাছ থেকে অবশ্যই ইনকাম ট্যাক্সের রিটার্ন বা ভ্যাটের রিটার্ন, ইটিন বা বিন সার্টিফিকেট অবশ্যই করাবেন না। কারণ হলো ওনারা এই বিষয়ে অভিজ্ঞ নয়, এরা শুধুমাত্র কতিপয় এই ফেসবুকিং করে বা ফ্রিল্যান্সিং করে বা আইটি বিষয়ে এক্সপার্ট হয়ে ওনারা কিন্তু কাজগুলো করতেছে। আসলে কিন্তু এরকম নয়, কারণ এখানে অনেক বিষয় লার্ন করার আছে। এই যে বললাম যে লার্ন না করার কারণে ওই ব্যক্তিটার কিন্তু সে আপনার ডিফারেন্স 0 না করেই কিন্তু রিটার্নটা দাখিল করছেন। এখন যদি ওই রিটার্নটা অডিটে পড়ে আলটিমেটলি ক্লায়েন্ট বিপদে পড়ে যাবেন। এই জন্য এই যে 1000 টাকার বিনিময়ে আপনি করে নিলেন, কিন্তু আলটিমেটলি আপনি কি হলেন? আপনি কিন্তু লুজার হলেন। এই জন্য যার কাছেই করে নেন না কেন, একটু প্ল্যানিং করে বুঝে শুনে আপনি কি রিটার্ন দিচ্ছেন সেইটা, বা আপনার যে রিটার্ন দাখিল করতেছেন উনি কি রিটার্ন দিচ্ছেন একটু দেখে নিন। কারণ দেখাটা এটা আপনার অধিকার, এটা আপনার সম্পদ। আপনাকে এটা আজীবন যতদিন পর্যন্ত বাঁচবেন, যতদিন পর্যন্ত ইনকাম করবেন ততদিন পর্যন্ত কিন্তু দাখিল করতে হবে। অতএব বি সিরিয়াস, আপনার কি আছে, কি দেখানো হয়েছে, কি দেখানো হলো না, এটা পুরো বিষয়টা যার কাছ দিয়েই করেন না কেন, যেভাবেই করেন না কেন, এই বিষয়টা অবগত হয়ে তারপরে আপনি রিটার্ন দাখিলের জন্য তাকে বলবেন, বা কনসালটেন্সি সার্ভিস যার কাছ থেকে খুশি নেন, কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে তারপরেও আপনি সার্ভিসগুলো নেবেন।
যাই হোক সম্মানিত ভিউয়ার্স, অনেক বেশি কিছু বলে ফেলেছি প্রথম রিটার্ন হলেও যে অনেক বিষয়গুলো মাথায় রাখতে হয়, কারণ বলতে গেলে আসলে কথা শেষ হয় না, কারণ প্রথম রিটার্ন অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা ভুলভ্রান্তি করলে এটার ভুলভ্রান্তি বোঝাগুলো বছরের পর বছর টেনে বেড়াইতে হবে, কারণ কি টেনশন থাকবে, কখন বুঝি ফাইল অডিটে পড়লো, এনবিআর থেকে কখন বুঝি চিঠি আসলো, এই ভয় ভীতিগুলো সবসময় থেকেই যায়। যাই হোক, আমরা চেষ্টা করব সমস্ত ভুল ত্রুটি মুক্ত রিটার্ন দাখিল করার জন্য। এই উদ্দেশ্যে আপনাদের যারা প্রথম বছর রিটার্ন দেবেন তাদেরকে লক্ষ্য করেই আমার এই আজকের ভিডিওটি। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ হলো আপনার এই কমেন্টটুকুই হলো আমাদের এনকারেজমেন্ট। এটার মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত হই। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আজকে আর কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আরেকবার বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।